সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আমাদের আজকে ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে ভ্যালু ইনভেস্টমেন্ট। তো শেয়ার বাজারে যারা নতুন বিনিয়োগ শুরু করেছেন এবং লং টার্ম বিনিয়োগ করতে আগ্রহী, তাদের জন্য আজকের ভিডিওটি একটি উপকারী ভিডিও হতে যাচ্ছে। আশা করি বাকি সময়টুকু আমার সাথেই থাকবেন। এবং যারা দীর্ঘদিন ধরে বিনিয়োগ করছেন তারা তো মোটামুটি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন, কিন্তু অনেকে হচ্ছে মোটিভেশন হারিয়ে ফেলছেন। কারণ ভ্যালু ইনভেস্টিং এর জার্নিটা কিন্তু একটা বোরিং জার্নি, এটা একটা লং টার্মের জার্নি। তো দীর্ঘ সময় ধরে আসলে যে কোনো একটা মোটিভেশন ধরে রাখা বা একটা উদ্যোগকে ধরে রাখা, এটা কিন্তু সহজ কোনো কাজ না। এই দিক চিন্তা করে আমি ভাবলাম যে একটি ভিডিও তৈরি করি, যেখানে আমাদের কিছুটা যদি কনসেপ্ট ক্লিয়ার হয় এবং কিছু টিপস বা প্রিন্সিপালস যেটা আমাদের পূর্ববর্তী যারা লিজেন্ডারি ইনভেস্টর ছিল তাদের কিছু অভিজ্ঞতা যদি আমি এখানে আলোচনা করি, বা তাদের কিছু মানে নির্যাস তাদের ইনভেস্টমেন্টের, এই বিষয়গুলো আলোচনা করলে আমাদের হয়তো ইনভেস্টমেন্টের জার্নিটা আর একটু সহজ হবে, আর একটু এন্টারটেইনিং হতে পারে। যাই হোক, তো ভ্যালু ইনভেস্টমেন্ট বলতে আমরা আসলে কি বুঝি? ভ্যালু ইনভেস্টিং ইজ এ স্ট্র্যাটেজি হোয়ার ইনভেস্টর্স বাই স্টকস দ্যাট দে বিলিভ আর ট্রেডিং বিলো দ্যার ট্রু অর ইন্ট্রিনসিক ভ্যালু। তাহলে কি বলেছে যে ভ্যালু ইনভেস্টিং হচ্ছে একটা কৌশল যেখানে ইনভেস্টররা একটা স্টক বাই করবে এবং তারা বিশ্বাস করবে যে এর যে ট্রেডিং প্রাইসটা এটা তার যে ইন্ট্রিনসিক ভ্যালু আছে তার চেয়ে কম আছে। দিস মিনস দ্য স্টকস কারেন্ট মার্কেট প্রাইস ইজ লোয়ার দেন হোয়াট দ্য কোম্পানিজ আন্ডারলাইং ফান্ডামেন্টাল সাজেস্টস ইট শুড বি ওয়ার্থ। মানে কোম্পানিটার যে ফান্ডামেন্টাল, তার যে স্ট্রেংথ, তার তুলনায় বর্তমানে এই স্টকের কারেন্ট প্রাইসটা কম আছে। Value investors seek out undervalued stock, believing that the market will eventually recognize the true value of the company and the stock price will rise. মানে যারা ভ্যালু ইনভেস্টর আছে তারা সবসময় আন্ডারভ্যালুড স্টক খুঁজবে এবং এটা তারা বিশ্বাস করবে যে মার্কেট ইভেনচুয়ালি তারা মার্কেটটা ঘুরে দাঁড়াবি এবং স্টক প্রাইসটা রাইজ করবে। তো এটা পরে আমরা যেটা বুঝলাম যে ভ্যালু ইনভেস্টিং হচ্ছে আপনার একটা ভালো ফান্ডামেন্টাল কোম্পানির স্টক, তার যে ইন্ট্রিনসিক ভ্যালু তার চেয়ে কমে যখন আপনি সেটা কিনতে পারবেন, সেটা পিক করতে পারবেন, সেটাই হচ্ছে ভ্যালু ইনভেস্টিং। এবং এটা আপনাকে সারা জীবন ধরে করে যেতে হবে। আপনি যখন একটা ভালো কোম্পানির শেয়ার আপনি আন্ডারভ্যালুড অবস্থায় কিনবেন, তো যেহেতু তার ফান্ডামেন্টাল স্ট্রং, একদিন না একদিন এটা কিন্তু রাইজ করবে, প্রাইসটা এটা কামব্যাক করবে, তখন কিন্তু আপনি ভালো একটা ক্যাপিটাল গেইন পাবেন, আপনি ভালো একটা ভ্যালু পাবেন আপনার ইনভেস্টমেন্টের। এটাই হচ্ছে ভ্যালু ইনভেস্টিং। তো আশা করছি যে এই যে সংজ্ঞা বা ডেফিনেশন থেকে আমরা কিছুটা ধারণা পেয়েছি যে আমাদের সবসময় আন্ডারভ্যালুড অবস্থায় একটি শেয়ার ক্রয় করতে হবে। এখন আমরা একটা শেয়ার আন্ডারভ্যালুড কিভাবে বুঝবো? আমরা তো আসলে এখানে ফিনান্সিয়াল অ্যানালিস্ট না, সাধারণ কিছু মেট্রিক্স আছে শেয়ার বাজারে যে কোনো স্টকের, সেগুলো দেখে আমরা বুঝতে পারি। প্রথমে আপনাকে বুঝতে হবে যেটা ফান্ডামেন্টাল কিনা। আপনি তার আর্নিংস দেখবেন, তার ডিভিডেন্ড দেখবেন, তার মার্কেট সুনাম দেখবেন, পিই রেশিও দেখবেন, ক্যাশ ফ্লো দেখবেন, নেট অ্যাসেট ভ্যালু, এগুলো দেখে আপনি বুঝবেন যে এটা ফান্ডামেন্টাল স্টক। যেমন আমাদের তো অনেকগুলো ফান্ডামেন্টাল স্টক আছে। যদি ব্র্যাক ব্যাংক যদি আপনি একটু দেখেন, এটা নিয়ে তো ডাউট নাই যেটা ভালো একটা ব্যাংকিং স্টক, আমাদের দেশে নাম্বার 1 ব্যাংক বলা যেতে পারে বেসরকারি ব্যাংকের মধ্যে। তো এর যদি আপনি কারেন্ট প্রাইসটা দেখেন 50 টাকা 20 পয়সা এবং এর এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু দেখেন 41 টাকা 36 পয়সা। তো নেট অ্যাসেট ভ্যালুর চেয়ে তার ট্রেডিং প্রাইসটা কিন্তু বেশি আছে। কিন্তু আমাদের ভ্যালু ইনভেস্টমেন্টের যে সংজ্ঞা ছিল সেখানে আমরা বলেছি যে এই প্রাইসটা বিলো দেয়ার ট্রু আর ইন্ট্রিনসিক ভ্যালু, অথবা পরের লাইনে যেটা বলেছে যে দি স্টকস কারেন্ট মার্কেট প্রাইস ইজ লোয়ার দ্যান দ্য কোম্পানিজ আন্ডারলাইং ফান্ডামেন্টাল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার প্রাইসটা কিন্তু তার নেট অ্যাসেট ভ্যালু তার চেয়ে বেশি আছে। নেট অ্যাসেট ভ্যালুর চেয়ে যখন একটা স্টকের কারেন্ট প্রাইস বেশি থাকবে তখন আপনি বুঝবেন যে এটা আসলে বাই করার মতো সময় না, যদিও কোম্পানিটি ফান্ডামেন্টাল। আপনি এখানে দেখেন যে এর কিন্তু ক্যাশ ফ্লো বা ইপিএস সবগুলো পজিটিভ, এবং এখানে আপনি তাদের স্টক ডিভিডেন্ড আছে, ক্যাশ ডিভিডেন্ড আছে, সবই ভালো। তাদের হচ্ছে শুধু ডিভিডেন্ড ইল্ড একটু কম আছে। কিন্তু আপনি যদি আরেকটা ফান্ডামেন্টাল দেখেন যে পিই রেশিও, অডিটেড পি হচ্ছে প্রায় 10.61, এখানে পিটা কিন্তু অনেক বেশি, পি বেশি এবং তার নেট অ্যাসেট ভ্যালুর চেয়ে তার কারেন্ট প্রাইসটা বেশি। তো এই স্টকটি ফান্ডামেন্টাল আমরা জানি, ভালো কোম্পানি জানি, কিন্তু এটা বাই করার মতো সময় কিন্তু এখন নয়। যদিও আমার এভাবে স্পেসিফিক বলা ঠিক না,
কিন্তু আমি আপনাদেরকে লার্নিং পারপাসে এখানে দেখাচ্ছি যে ভালো কোম্পানি হলেই যে আপনার কিনতে হবে, বিশেষ করে ডিভিডেন্ড দেওয়ার পর আপনি এটা সংগ্রহ করতে থাকবেন, সেটা কিন্তু আপনার জন্য ভ্যালু ইনভেস্টমেন্ট নাও হতে পারে। এর সাথে আমরা কম্পারিজন করি আরেকটা স্টক, সিটি ব্যাংক। যদি আমরা দেখি, যেহেতু এরা একই সাথে ডিভিডেন্ড ডিক্লারেশন করেছে, একই পরিমাণ ডিভিডেন্ড দিয়েছে, তো আমি এই দুটো কম্পারিজনে নিয়েছি। তারা একই পরিমাণে স্টক ডিভিডেন্ড দিয়েছে, কিন্তু তাদের প্রাইসিংটা দেখেন যে হয়তো সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংকের মতো এত বড় ব্যাংক নয়, কিন্তু সিটি ব্যাংকও কিন্তু ভালো একটি স্টক এবং গ্রোথ একটি স্টক। এর প্রাইসিংটা দেখেন 22 টাকা 90 পয়সা, আর এর নেট অ্যাসেট ভ্যালু দেখেন 31 টাকা 42 পয়সা। তো প্রাইসিংটা কিন্তু কম আছে, তার মানে আপনার এটা কিন্তু একটা বাই অপরচুনিটি, এটা বুঝতে হবে যদি এই কোম্পানি অন্যান্য ফান্ডামেন্টাল ঠিক থাকে। যেমন আমরা একটা দেখি যে পিই দেখেন, আনঅডিটেড হচ্ছে 3.04 আর অডিটেড হচ্ছে 4.4, যথেষ্ট পরিমাণে লুক্রেটিভ একটি পি রেশিও আছে, এবং তার প্রাইসিংটা কিন্তু তার নেট অ্যাসেট ভ্যালুর চেয়ে কম আছে, যথেষ্ট কম আছে। এবং তার যদি ইপিএসটা ভালো থাকে, আপনি দেখবেন এখান থেকে ইপিএস ক্যালকুলেশন, ইপিএসটা কিন্তু যথেষ্ট ভালো, তার ডিভিডেন্ড ডিক্লারেশন ভালো, ডিভিডেন্ড ইল্ড ভালো, এবং কোম্পানি মার্কেট সুনাম আছে। তো এখন সিটি ব্যাংক আর ব্র্যাক ব্যাংক এ দুটো যদি আপনি কম্পারিজন করেন, তখন কিন্তু ভ্যালু ইনভেস্টিং এর যে কনসেপ্ট আমরা এখানে দেখেছি, মার্কেট প্রাইস কম হতে হবে তার ফান্ডামেন্টাল যে স্ট্রেংথ তার তুলনায়। সেই দিক থেকে যদি আমরা হিসাব করি, ব্র্যাক এবং সিটির মধ্যে কিন্তু আমাদের সিটির বাই অপরচুনিটি এখন বেশি, দুটি ফান্ডামেন্টাল স্টক। আশা করি কনসেপ্ট আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা তো ডেফিনেশনটা থেকে ভ্যালু ইনভেস্টমেন্ট বোঝার চেষ্টা করেছি। তো এই যে আমাদের ইনভেস্টমেন্ট, এটা তো একটা লাইফ লং প্রসেস, আপনাকে এখানে ইনভেস্টমেন্ট করে যেতে হবে। তো এই ইনভেস্টমেন্টের জার্নিতে আপনাকে কিছু কিছু বিষয় সবসময় মাথায় রাখতে হবে। এখানে 12টি পয়েন্ট আলোচনা করা হয়েছে। এগুলো যদি আপনারা সবসময় চর্চা করেন, তখন আপনার পোর্টফোলিওর আপ ডাউন বা পোর্টফোলিও যখন নেগেটিভ হবে, কোনো শেয়ার আপনি হয়তো আশানুরূপ রিটার্ন পাচ্ছেন না, বা আপনার ইনভেস্টমেন্টের মোটিভেশন হারিয়ে যাচ্ছে, তখন এই মূলনীতিগুলো আপনারা যদি অ্যাপ্লাই করেন, আশা করা যায় যে আপনি আপনার পথ থেকে বিচ্যুত হবেন না। প্রথম যে কথাটি বলা আছে এখানে, সেটা হচ্ছে জাস্ট কিপ বাইং। আপনাকে কিনে যেতে হবে ভালো কোম্পানি, ভালো স্টক আপনাকে সারা জীবন ধরে কিনে যেতে হবে। আপনার কেনার গতি যত বেশি হবে, আপনার বিক্রি করার গতি হবে তত কম। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। আপনি যদি অনবরত বাই অ্যান্ড সেল করতে থাকেন, মাঝখান থেকে লাভবান হবে কিন্তু আপনার ব্রোকারেজ হাউস। এবং এই যে কেনা বেচা কমিশন দিতে দিতে আপনি কিন্তু কম্পাউন্ডিং এর যে অপরচুনিটি সেটা হারিয়ে ফেলবেন। তো আপনার কাজ হবে ভালো কোম্পানি আন্ডার ভ্যালুড অবস্থায় যখনই পাবেন, আপনার হাতে যখনই কোনো টাকা আসবে, আপনার যদি দৈনন্দিন প্রয়োজনীয় খরচ বাদে সেই টাকা দিয়ে আপনি শুধু কিনতে থাকবেন, যদি আপনি ভ্যালু ইনভেস্টর হতে চান এবং বড় ইনভেস্টর হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। কেনার কোনো বিকল্প নেই, যখনই সময় পাবেন, যখনই সুযোগ পাবেন কিনতে থাকবেন। 2 নম্বরে বাই রাইট হোল্ড টাইট। বাই রাইট মানে হচ্ছে ভ্যালু ইনভেস্টিং। রাইট স্টকটাকে আপনি আন্ডার ভ্যালুর অবস্থায় সঠিক প্রাইসে কেনার চেষ্টা করবেন। যদিও সঠিক প্রাইসিং বলে কিছু হয় না শেয়ার মার্কেটে, এটা আন্ডার ভ্যালুয়েশন আর ওভার ভ্যালুয়েশন, এই দুটি প্রাইসে আপনি হয়তো কিনতে পারবেন। তো আপনি চিন্তা ভাবনা করে আপনার নিজের ক্যালকুলেশন ইউজ করে আপনি রাইট প্রাইসে কেনার চেষ্টা করবেন যতটা সম্ভব, এবং সেটাকে হোল্ড টাইট ধরে রাখবেন, দরকার হলে আজীবন ধরে রাখবেন। এটা ওয়ারেন বাফেট বলেছে যে দরকার হলে তিনি আজীবন ভালো কোম্পানি ধরে রাখবেন। 3 নম্বরে হচ্ছে বাই অ্যাট প্রাইস কারেকশন নট বিফোর রেকর্ড ডেট। এটা আমাদের দেশের জন্য প্রযোজ্য, যে আপনি শেয়ার কখন কিনবেন। একটা শেয়ার যখন ভালো ডিভিডেন্ড ডিক্লারেশন করে, তখন কিন্তু এর প্রাইস অনেক বেড়ে যায়, সবাই হুমড়ি খেয়ে সেই স্টকটি কিনতে থাকে এবং ওভারভ্যালুড অবস্থায় সেটা কিনে, যখন রেকর্ড ডেট পার হয়ে যায়, প্রাইস কারেকশন হয়, প্রাইস ফল করে, তখন সবাই হা হুতাশ করে যে আমার পোর্টফোলিও তো নেগেটিভ হয়ে গেল। এ কারণে আপনাকে, যদি আপনি ভ্যালু ইনভেস্টমেন্ট করতে চান, কোনো তাড়াহুড়া করা দরকার নেই। আপনি একটা শেয়ার যখন প্রাইস কারেকশনে আসে তখন আপনি কেনেন। আপনি যদি ডিভিডেন্ড নাও পান, আপনি টোটাল হিসাব করে দেখবেন যে আপনি ডিভিডেন্ড সহ আপনার যে ওই শেয়ারের যে ভ্যালুটা হতো, আপনি যদি প্রাইস কারেকশনে কেনেন, আপনি কিন্তু তার চেয়ে বেশি সংখ্যক শেয়ার কিনতে পারতেন। এখানে আপনাদের আরেকটা এক্সাম্পল দিই, যে ইস্টার্ন ব্যাংক। আমরা যদি ইস্টার্ন ব্যাংক দেখি, ওর তো ডিভিডেন্ড ডিক্লারেশন করেছে খুব ভালো 35%, এবং রেকর্ডের চলে গিয়েছে, যে ওর যেহেতু প্রাইস কারেকশনে চলে এসে যথেষ্ট পরিমাণে প্রাইস কারেকশন হয়েছে। বর্তমানে আজকের রেটে ছিল ওর লাস্ট ট্রেডিং প্রাইস ছিল 20 টাকা 90 পয়সা, এবং সে এবং স্টকটি স্টক ডিভিডেন্ড দিয়েছে 17.5, ক্যাশ দিয়েছে 17.5, এবং 23 এপ্রিল ছিল তার লাস্ট রেকর্ড ডেট। তো রেকর্ড ডেট যখন পার হয়েছে, স্টকটি কিন্তু একটা শার্প ফল হয়েছে, এবং রেকর্ড ডেটের আগে স্টকটি প্রাইস কিন্তু প্রায় 27 টাকার উপরে চলে গিয়েছিল, এবং রেকর্ড ডেটের পরে স্টকের বর্তমান প্রাইস কিন্তু 20 টাকা 90 পয়সার আশেপাশে ঘোরাফেরা করছে। তো প্রায় 6 টাকার মতো, প্রায় 6 টাকা বা 6 টাকার একটু বেশি প্রাইস কারেকশন হয়েছে। এখন যিনি হচ্ছে 27 টাকায় কিনেছেন, তিনি যদি সেল না করেন,
তিনি কিন্তু এখন প্রায় প্রতিটা শেয়ারে 6 টাকার মতো তিনি লসে আছেন। কিন্তু যিনি এই শেয়ারটি 23 টাকায় বা 22 টাকায় কিনে 27 টাকায় বিক্রি করেছেন তিনি কিন্তু লাভে আছেন। কেউ না কেউ তো 27 টাকায় কিনেছে, কেনার পরে এখন দেখেন সেটা 20 টাকা 90 পয়সায় চলে এসেছে। প্রায় 6 টাকার মতো যদি ফল করে, আমরা হিসাব করেছি এখানে প্রায় 22% ফল করেছে তার প্রাইস। এখন আপনি যদি ভ্যালু ইনভেস্টর হন, আপনি কখনোই কিন্তু এই সর্বোচ্চ প্রাইসে আপনি এটা কেনার কথা চিন্তা করতেন না। আপনাকে কিনতে হবে এই প্রাইসে। এখন যে 20 টাকায় আছে, এই প্রাইসে যদি আপনি শেয়ার সংগ্রহ করা শুরু করেন, আগামী বছর গিয়ে কিন্তু এই প্রাইসটা আবারও দেখা যায় 27, 28 বা 30 টাকা চলে যাবে। আমরা যদি 52 হাই দেখি 30 টাকা, 52 লো 20 টাকা 70 পয়সা। তো আপনি যদি এখানে একটা 20 টাকা 70 পয়সা বা 20 টাকা 21 টাকা কিনতে পারেন এবং 1 বছর পরে গিয়ে যদি এটা 7-8 টাকা বেশি দামে বিক্রি করতে পারেন, আপনি হিসাব করে দেখেন যে আসলে আপনি কত পার্সেন্ট গেইন এখান থেকে করতে পারবেন 1 বছরে। কিন্তু মাঝখান থেকে আপনার এই 1 বছর ধৈর্য ধরে থাকতে হবে। যারা এই 27 টাকা কিনেছে তারা কিন্তু আসলে ধৈর্য ধারণ করতে পারে না, লোভে পড়ে তার ডিভিডেন্ড খাওয়ার জন্য তারা এই 27 টাকা কিনেছে, কিনে এখন এই 20 টাকা এসে তারা স্টাক হয়ে আছে। এর জন্য যারা ভ্যালু ইনভেস্টর তারা কখনো হ্রাস করবে না, অস্থিরতা করবে না। তারা যদি ধৈর্য ধরে একটা শেয়ার যখন তার প্রাইস কারেকশনে আসে তখন সেটা কিনতে পারে, এটা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে একটা ক্যাপিটাল গেইনের সুযোগ তৈরি করে দেয়। 4 নম্বরে, বাই এ কোম্পানি ইউ নো নট শেয়ার। আপনি চেষ্টা করবেন যে আপনি যেসব কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন সেই কোম্পানি সম্পর্কে যেন আপনার ন্যূনতম ধারণা থাকে, যে কোম্পানি কি কাজ করছে, কি প্রোডাক্ট বানাচ্ছে, এই বিষয়টা যেন আপনি বুঝতে পারেন। এমন একটা কোম্পানি চুজ করবেন না, হাইলি টেকনিক্যাল কোম্পানি, আপনি এর কাজ বা এর সেবা নিয়ে খুব বেশি জানেন না বা এর কর্মপদ্ধতি সম্পর্কে খুব আইডিয়া নেই, আপনি মানুষের মুখে শুনে বা এর ভালো ডিভিডেন্ড ডিক্লারেশন দেখে আপনি এটা কিনে ফেলেছেন। কিন্তু যখন আপনি একটা কোম্পানির কাজ বা তার প্রোডাক্ট সম্পর্কে মোটামুটি ধারণা রাখবেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে কোম্পানি ভবিষ্যতে কি পরিমাণ তারা আসলে উন্নতি করতে পারবে বা তাদের গ্রোথটা কোন লেভেলে যেতে পারবে। এটাকে বলা হয় এডুকেটেড গেস। আপনি একটি মানে নিজে নিজে এটা চিন্তা করতে পারবেন কোনো হিসাব নিকাশ না করেই। যে একটা সিমেন্ট কোম্পানি, আপনি চিন্তা করবেন যে বর্ষাকালে তো এর নির্মাণ কাজ কম থাকে, তো বর্ষাকালে তার আর্নিংটা একটু কম হবে, শীতকালে কাজ বেশি হবে। মানে এভাবে যদি আপনি নিজে নিজে একটু ক্যালকুলেটিভ বা এডুকেটেড একটা গেস করতে পারেন যে কোম্পানি সম্পর্কে, আপনি চিন্তা করবেন সেই কোম্পানিটাই কেনার জন্য। পরের পয়েন্টটা হচ্ছে নেভার সেল ফান্ডামেন্টাল কোম্পানি। এটা আমরা বলেছি 2 নম্বরে যে হোল্ড টাইট, এটা ধরে রাখতে হবে। এবং ফান্ডামেন্টাল কোম্পানি যদি হয়, তার যদি গ্রোথ ভালো থাকে এবং সে ফান্ডামেন্টাল ধরে রাখতে পারে, বছর বছর আপনাকে ডিভিডেন্ড দিবে, তো এই কোম্পানি আপনি কিনতে কিনতে একটা সময় দেখা যায় বোনাস ডিভিডেন্ড বা ক্যাশ ডিভিডেন্ড রিইনভেস্ট করতে করতে আপনার কিন্তু এর প্রাইসিংটা একদম শূন্য হয়ে যাবে। পরের পয়েন্টটি হচ্ছে যে ডোন্ট ডু ওভার ডাইভার্সিফিকেশন। আপনি একটা পোর্টফোলিও সাজাবেন, আপনি যদি রিস্ক মিনিমাইজ করার জন্য প্রায় 20-25টা স্টক নিয়ে বসে থাকেন, আপনি কিন্তু সেই স্টকগুলোকে ট্র্যাক করতে পারবেন না, তার গতিবিধি বুঝতে পারবেন না যে স্টকগুলো আসলে কোনটাকে আপনার কখন সেল করা উচিত বা কোনটার স্টকের সংখ্যা আরও বাড়ানো উচিত বা কোনটার প্রতি আপনি বেশি মনোযোগী হওয়া উচিত, তখন আপনি ডিস্ট্রাক্টেড হয়ে যাবেন। এর জন্য পোর্টফোলিওটাকে যতটা সম্ভব ভালো কিছু ফান্ডামেন্টাল কোম্পানি দিয়ে 5 থেকে 10টা কোম্পানির ভিতরে সীমিত রাখার চেষ্টা করবেন। ওয়ারেন বাফেট বলেছে যে সর্বোচ্চ 15টা কোম্পানি হতে পারে একটা পোর্টফোলিওতে ডাইভার্সিফিকেশনের জন্য। এর বেশি হলে আপনার আসলে কোনো কোম্পানির উপরে কিন্তু সেভাবে কোনো কনফিডেন্স নাই, ভরসা নাই, আপনি আসলে এখানে আন্দাজে ঢিল ছুটছেন। বেশি কোম্পানি মানেই যে আপনার রিস্ক মিনিমাইজ হবে ব্যাপারটা এরকম না, সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক শেয়ারটা সঠিকভাবে পরিচর্যা করার সুযোগটা কম পাবেন। পরের পয়েন্ট হচ্ছে রিইনভেস্ট ডিভিডেন্ডস। আপনি যদি কম্পাউন্ডিং এর স্বাদ পেতে চান, আপনাকে কিন্তু ডিভিডেন্ড এনজয় করলে হবে না। আপনি হয়তো আংশিক ডিভিডেন্ড এনজয় করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়, আদারওয়াইজ ডিভিডেন্ডের টাকা বা স্টক ডিভিডেন্ড যেটাই হোক না কেন, আপনি এটা পুনরায় রিইনভেস্ট করবেন। তার মাধ্যমে আপনার পোর্টফোলিও দ্রুত গ্রো করবে এবং আপনাকে খুব দ্রুত ফিনান্সিয়াল ফ্রিডমের দিকে নিয়ে যাবে। পরের পয়েন্ট হচ্ছে ডোন্ট রাশ, নেভার প্রেডিক্ট দ্য মার্কেট। আপনি কখনো মার্কেটকে প্রেডিক্ট করতে যাবেন না। ইন্ডেক্স বাড়লো কমলো এগুলো নিয়ে কখনো বদার হবেন না। আপনি শুধু চিন্তা করবেন একটা স্টকে পজিশন নেওয়ার এন্ট্রি সময়টা আর এক্সিট সময়টা, মাঝখানে মার্কেটে যত ক্যাওস যত নয়েজ, আপনি এটা ওভারলুক করা এবং ওভার হিয়ার করার চেষ্টা করবেন। কখনোই মার্কেট প্রেডিক্ট করতে পারবেন এবং কেউ কখনো মার্কেট প্রেডিক্ট করে কোনো কিছু অর্জন করতে পারেনি। শুধু আপনি প্যানিকড হবেন এবং আপনার ইনভেস্টমেন্টটা বাধাগ্রস্ত হবে। নেক্সটে যাই। পরের পয়েন্ট হচ্ছে লার্নিং মিন্স আর্নিং। সব ক্ষেত্রেই, এটা শুধুমাত্র স্টক মার্কেটের ক্ষেত্রে না, সব জায়গায় আপনি যত বেশি জানবেন একটা বিষয় সম্পর্কে, আপনার কিন্তু নতুন নতুন পথ খুলে যাবে এবং সেখান থেকে আপনার ভালো কিছু পাওয়ার জন্য আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। আমরা ওয়ারেন বাফেটকে দেখেছি, উনি কিন্তু প্রচুর পড়ুয়া মানুষ, এই বয়সে কিন্তু যথেষ্ট পরিমাণ পড়াশোনা করেন এবং সারা জীবন ধরে শুধু পড়েই গেছেন। তো আপনি যে বিষয়টি
সম্পর্কে, তো আপনি যে বিষয়টিতে ভ্যালু তৈরি করতে চান সেই বিষয়টি সম্পর্কে কিন্তু আপনাকে সবকিছু জানতে হবে। লার্নিং এর কোনো বিকল্প নেই। নেক্সট হচ্ছে নেভার চেক ইউর পোর্টফোলিও অ্যাগেন এন্ড অ্যাগেন। আমাদের যেহেতু প্রতিনিয়ত ইমেল আসে মোবাইলে, আমাদের পোর্টফোলিও আমরা বারবার চেক করি এবং প্রতিদিন দেখি যে আমি যে শেয়ারটা যে প্রাইসে কিনেছি তার চেয়ে ফল করেছে, আমার পোর্টফোলিওর হচ্ছে যেটা আনরিয়েলাইজড লস সেটা বেড়ে যাচ্ছে প্রতিদিন। এই বিষয়গুলো দেখলে আমরা নিজের মনেই একটা অশান্তি তৈরি হয় আমাদের ভিতরে এবং আমরা চিন্তা করি পরদিন আমি কোন শেয়ারটা বিক্রি করব বা কোনটা থেকে ক্যাপিটাল গেইন অল্প হলেও কিছুটা অর্জন করে বেরিয়ে যাওয়া যায় বা কোন শেয়ারটি আমার কেনা উচিত হয়নি, এগুলো নিয়ে অনবরত মনের ভিতরে বিভিন্ন কথা ঘুরপাক খেতে থাকে। এর জন্য পরামর্শ হলো যে পোর্টফোলিওটাকে আপনি প্রতিদিন দেখার দরকার নেই। আপনি হয়তো সপ্তাহে একদিন দেখলেন যে কি আসলো বা আপনার ডিভিডেন্ড পোর্টফোলিওতে অ্যাড হলো কিনা, স্টক ডিভিডেন্ড অ্যাড হলো কিনা, এগুলো দেখেন। শুধু পোর্টফোলিও দেখে প্রতিদিন কয়টা শেয়ার কিনলেন কি কিনলেন এগুলো আসলে দেখে সময় নষ্ট করার কোনো আসলে মানে হয় না। তো নেভার ইউজ ইউর পোর্টফোলিও ফর ইউর ডেইলি এক্সপেন্সেস, এটা সবাইকে মানতে হবে যে শেয়ার বাজারে আসলে আমাদের দৈনন্দিন খরচ মেটানোর জায়গা না। এখানে আপনার যে উদ্বৃত্ত টাকাটা থাকবে, আইডিয়াল মানিটা থাকবে, এটাই আপনি শুধুমাত্র এখানে ইনভেস্ট করবেন এবং এখান থেকে আপনি কখনো চাইবেন না যে আপনি বাজার করবেন, আপনি ঘর ভাড়া দিবেন বা আপনার ডেইলি এক্সপেন্স মিটাবেন। এই এক্সপেকটেশনটা রাখলে শেয়ার বাজার থেকে কিন্তু আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন না এবং ভ্যালু ইনভেস্টমেন্ট তো হবেই না। তো কখনোই আমরা আমাদের দৈনন্দিন খরচের জন্য আমাদের পোর্টফোলিওটাকে ইউটিলাইজ করব না, এটা আমরা লং টার্মের জন্য রেখে দেবো, অ্যাসেট ক্রিয়েশন করব। যাই হোক, লাস্টে যে কথাটা সেটা হচ্ছে যে বি এ কন্ট্রারিয়ান ইনভেস্টর। মার্কেটে যখন সবাই হুলস্থুল করবে, অস্থিরতা করবে, মার্কেট ফল করবে, আপনাকে কিন্তু ওই সময় বাই করতে হবে। সবাই যখন মার্কেট ছেড়ে যাবে আপনাকে ওই সময় মার্কেটে এন্ট্রি নিতে হবে। সবাই যখন ভয় পাবে আপনার তখন সাহসী হতে হবে এবং সবাই যখন সাহসী হবে তখন আপনার ভয় পেতে হবে। এটা কিন্তু ওয়ারেন বাফেটের কথা। কন্ট্রারিয়ান মানে হচ্ছে আপনি স্রোতের বিপরীতে চলবেন। শেয়ার বাজারে এটাই হচ্ছে একমাত্র পথ আন্ডারভ্যালুড স্টক ক্রয় করার। সবাই যখন ছেড়ে যাবে তখন কিন্তু মার্কেটে ভালো ভালো হচ্ছে ফান্ডামেন্টাল কোম্পানির শেয়ার খুব কম দামে পাওয়া যাবে, সস্তা দামে পাওয়া যাবে। যেমন বর্তমানে এখন পাওয়া যাচ্ছে অনেক ভালো ভালো কোম্পানির শেয়ার কম দামে পাওয়া যাচ্ছে। তো আপনার কিন্তু তখন কিনতে হবে, বাই করতে হবে। এবং যখন দেখবেন ভালো ভালো ফান্ডামেন্টাল কোম্পানির প্রাইস ওভারভ্যালু হয়ে যাচ্ছে তখন আপনি, আপনার হাতে যদি টাকা থাকে, আপনি সাইডলাইনে বসে থাকেন বা যে শেয়ারটা আপনি আন্ডারভ্যালুড অবস্থা পাবেন সেটা কিনতে থাকবেন। তো এটাই লাস্ট কথা যে আপনাকে কন্ট্রারিয়ান ইনভেস্টর হতে হবে, স্রোতের বিপরীতে আপনাকে চলতে হবে এবং ভ্যালু ইনভেস্টিং এটাকে চর্চা করতে হবে। এটা একদিনে হবে না, আপনাকে দীর্ঘদিন ধরে অল্প অল্প করে শিখে শিখে আপনাকে এই ইনভেস্টমেন্ট জার্নিতে নিজেকে ধরে রাখতে হবে।